পৃষ্ঠা 196। শিশির ডাকল বিপিন। বিপিন কাঁদছিল। কতগুলি বাজনার ঢাকা অনেকদিন থেকে ধুলো পড়ে ময়লা হয়ে গেছে। সাবান দিয়ে সেগুলি কলতলায় কাচতে বসেছে বিপিন। তার হাত দুটো অপোস, কাজে কোনো ভুল করছিল না, কিন্তু মাথাটা একেবারে ঝুঁকে ছিল। নিঃশব্দে একটা যন্ত্রণাকে যেন মনের ভেতর গিলে ফেলছিল বিপিন। মাঝে মাঝে মাথাটা কাত করে হাতের পুটে গালটা ঘষছিল। মুখটা একবার কুঁচকে গিয়ে ভ্যাংচানির মতো এক বিকৃতির মধ্যে স্থির হয়ে থাকছিল। তারপরে একটা যুক্ত দীর্ঘশ্বাসের সঙ্গে দুটো জলের ধারা দু চোখের কোল ফুঁড়ে উতলে পড়ছিল। আজ কদিন ধরেই বিপিন বিমনা হয়ে আছে। প্রভু ভৃত্য দুজনেরই মনের অবস্থা কতকটা এক। শিশির ঠিক সময় মতো স্মরণ করিয়ে দিতে পারে না। ওরে বিপিন, এইবার হোটেলে যা, দেরি করিস নে। বিপিনেরও মনে পড়ে না 11টা বেজে গেছে, বাবুকে বাইরে বের হতে হবে, এখনই দৌড়ে গিয়ে হোটেল থেকে খাবারটা আনতে হয়। লন্ড্রির রসিদটা বিপিনের পকেটেই কদিন থেকে পড়ে আছে, কাজের কথাটাই ভুলে গেছে। বাজনার নোংরা ঢাকাগুলি কাচবার জন্য আজ 5 দিন থেকে শিশির তবু বিপিনকে স্মরণ করিয়ে দিয়েছে, কিন্তু কদিন থেকে বিপিনের আজ্ঞাবহ নিষ্ঠাটুকু কী কারণে যেন একটু শিথিল হয়ে গেছে, মনেই ছিল না তার। শেষে শিশিরের ধমক খেয়ে কর্তব্যবোধ জেগেছে, একটা নোংরা কাপড়ের পাহাড় নিয়ে সকাল থেকেই কাচতে বসেছে বিপিন। শিশির ডেকে ডেকে দুবার সাড়া না পেয়ে সামনে এসে ধমক দিল, কানে শুনতে পাচ্ছ না যে, ধ্যান করছো নাকি? কথাটা শেষ করেই শিশির একটু বিচলিত স্বরে বলে উঠল, তুমি কাঁদছো মনে হচ্ছে। বিপিনের কান্নার নীরবতার বাঁধ ভেঙে পড়ল। অসহায় আহত মোষের মতো গেঙিয়ে কাঁদতে শুরু করে দিল বিপিন। শিশিরের কৌতূহল, হঠাৎ একটা বিস্ময় যেন হোঁচট খেয়ে বোকার মতো তাকিয়ে রইল। এইরকম একটা হাট্টা-খাট্টা চেহারার জোয়ান পুরুষ ছেলে মানুষের মতো কাঁদতে পারে, দেখতেও কেমন বিসদৃশ্য লাগে, করুণা হয়, হাসিও পায়। কান্না থামিয়ে এবার বলো, কি হয়েছে? বিপিনের কান্না থামে না দেখে বিরক্ত হয়ে শিশির বলল, কথার উত্তর যদি না দিয়েছ তবে এখন বাইরে যাও, এখানে বসে কাঁদতে পারবে না। বিপিন একটা লাফ দিয়ে উঠে পড়ল। উঠোনের কোণ থেকে একটা লাঠি তুলে নিয়ে বলল, আমি ফিরে এসে বলবো, কিছু মনে করবেন না বাবু। শিশির, যাচ্ছ কোথায়? বিপিন, যাব না কোথাও, এখনই ফিরে আসবো। বিপিনের চোখে আর জল নেই, গোয়ার লাঠিয়ালের মতো চোখে মুখে বেশ একটা কঠোর প্রতিজ্ঞা উঁকি দিচ্ছে। শিশির ধমক দিল, চুপ করে বসো, কি হয়েছে বলো। বিপিন আপত্তি করে তবু বসলো। ছেলে মানুষের ছোট কথার মধ্যে কেন আসছেন বাবু? ওসব শুনতে আপনার ভালো লাগবে না, ঘৃণা হবে আপনার। শেষে খেদিয়ে দেবেন, তখন আর দুটো ভাত নেগে দৌড়ে দৌড়ে ছুটরে। পৃষ্ঠা 197। শিশির, না তুমি বলো, আমি কিছু মনে করব না। বিপিন, ঘরের বউ যদি স্বামীর কথা না মানে, ঘর ছাড়ে, এটাকে আপনি কি বলেন বাবু? খুব খারাপ। খারাপ তো বটেই, বেবুসের চেয়ে খারাপ। একবার বাগে পেয়েছি কি ওর টুটি কামড়ে রক্ত চুষে নিয়েছি, মেরে মাতলার খালে ভাসিয়ে দেব। কাকে বাগ পেতে চাইছো? সে কি করেছে তোমার? এখনো এসে পৌঁছায় নাই, আসছে। সে কে? আপনার দাসী। তার অপরাধ? ঘর ছেড়ে দলের সঙ্গে বের হয়েছে, কলকাতায় আসছে। ভালোই তো হলো, অনেকদিন পরে দুজনাকে দেখা সাক্ষাৎ হবে। সে কি আমার কাছে আসছে বাবু? ভিক্ষে করতে আসছে। আসুক একবার, ভিক্ষে খাওয়াচ্ছি আমি ওকে। মাগি মনে করলে আমি বুঝি মরে গেছি। বিপিনের চোখ দুটো শিকারী বেড়ালের হিংসুক দৃষ্টির মতো জ্বলতে লাগলো। কথা বলতে বলতে চোয়াল দুটো হঠাৎ শক্ত হয়ে ওঠে, একটা দুর্দম আক্রোশ দাঁতে চেপে রাখে। বিপিন পরক্ষণে একটু যেন মুষড়ে পড়ল, বলল, টুনার মায়ের কথা আমি বেশি ভাবছি না বাবু, ভাবছি টুনার কথা। একেবারে বাচ্চা ছেলে বাবু, ও কি বাঁচবে? মাগিদের প্রাণ বড় কঠিন, কাদা খেয়ে বাঁচবে, কিন্তু আমার বাচ্চা ছেলেটা। শিশির, তুমি যে টুনার মার ওপর এত রাগ করছো বিপিন, কিন্তু ভেবে দেখেছো কি, ঘরে টিকতে পারে না বলেই সে ঘর ছেড়ে বেরিয়েছে। টিকতে পারবে না কেন বাবু? গরিবের পেটে এত লোভ থাকতে নাই। তোমার ঘরে চাল আছে? না। টাকা পয়সা আছে? না। বিপিন একটু হাসলো। এখন তুমি বলো, টুনার মা কি করে গায়ে থাকবে, কি খাবে? এ প্রশ্নের উত্তর দিতে বিপিন জানে না, উত্তর দিতে সে চায় না। সে শুধু চায় টুনার মা ঘরে থাকুক। ঘরই যদি ছাড়লো, তবে সবই যে ছেড়ে গেল। স্বামী ছাড়তে হবে, ছেলে ছাড়তে হবে, বাপের ঘরেও ঠাঁই নাই। জাত কুজাতের এঁটো খাবে, ভিক্ষে মাগবে, লুচ্চ গুণ্ড গায়ে হাত দেবে, সব ধর্ম খুইয়ে পেটটা ভরবে শুধু। টুনার মা যদি তাই ভালো মনে করে থাকে, করুক, কিন্তু
ঘরে ফেরার পথ ওর বন্ধ। বিপিনের এক জ্ঞাতি ভাই কদিন থেকেই দেখা করতে আসে। বিপিনের সঙ্গে বসে গম্ভীরভাবে কত কি ফিসফিস করে আলোচনা হয়। পৃষ্ঠা 198। ঘটনাটা শিশিরের চোখেও মাঝে মাঝে পড়েছে, তাতে শিশিরের কোনো কৌতূহল জাগেনি। তখন সত্যি তার পক্ষে ছেলে মানুষের ব্যক্তিগত, ছোট মানুষের ব্যক্তিগত ব্যাপারে কোনো ঔৎসুক্যের তাগিদ ছিল না। কিন্তু বিপিন কেঁদে ফেলেছে, লাঠি বাগিয়ে ধরে আবোল তাবোল বকলে কি হবে? ওর এই তর্জন গর্জনের পেছনে দাম্পত্য ও বাৎসল্যের কোমল একটা গৃহী মনের অভিমান আর্তস্বরে ডুকরে উঠছে। প্রশ্নটা তাই নিতান্ত ছোট মানুষের ঘরোয়া কথা নিয়ে নয়, মানুষের ঘরের প্রশ্ন। শিশির বলল, টুনার মার সঙ্গে দেখা হলে তুমি কি করবে? বিপিন, বলবো যেমনটি এসেছিস তেমনটি এখনই ঘরে ফিরে যা। শিশির, বেশ তো, 1 মণ চাল দিয়ে ওকে ঘরে ফিরিয়ে দিও। বিপিন, চাল দিতে যাব কেন? পাবো কোথা থেকে? পেলে কি দিতাম না, তা কি সে জানে না? শিশির, তাহলে তুমি চাইছো টুনার মা ঘরে ফিরে যাক আর সেখানে চুপচাপ বসে বসে মরে যাক? বিপিনের মুখটা আতঙ্কে সিঁটকে উঠল। মরবে কেন? এমন কিছু পাপ করে নাই যে উপসে মরবে। শিশির, স্পষ্ট করে বলো, টুনার মা কি করবে? বাজে কথা বললে মার খাবে আমার কাছে। টুনার মা খাবে না তবু বেঁচে থাকবে? এটা কি করে হয় তুমি আমাকে বোঝাও। বিপিন ফাঁপড়ে পড়ল। বাবুর সমবেদনার প্রশ্রয় এতক্ষণ মনটা যেন চাকরগিরি ভুলে গিয়েছিল। একটা আবদারের জোরে খুশিমতো রোখা রোখা উত্তর দিতে চলেছিল। শিশির যেন তার আরেকটি জ্ঞাতি ভাই। এরপর যে উত্তরটা দিতে হবে সেটা সাবধানে ভেবেচিন্তে বলাই উচিত, যাতে বাবুর মতো ভদ্রলোক একেবারে খুশি হতে পারেন। ওকে আমি ত্যাগই করলাম বাবু। বিপিন হাতের লাঠিটা উঠোনের কোণের দিকে ছুঁড়ে ফেলে দিল। শিশির, তুমি তো কবেই ত্যাগ করেছো, আর বাকি কি আছে? ঘর ছেড়ে পালিয়েছো সবার আগে। আমার এখানেই আজ 6 মাস হয়ে গেল। তোমার তখন মনে ছিল না টুনার মা, টুনার কথা? তুমি ঘর ছেড়েছ, তোমার ধর্ম যায়নি? বিপিন, আর 2টি মাস সবুর সইল না ওর? আমনটা উঠবার আগেই আমি পৌঁছতাম বাবু। বিপিন ছটফট করতে লাগলো। টুনার মা আর টুনা 6টি মাস কীভাবে কাটিয়েছে তার কোনো খবর রাখে না বিপিন। তারা শুধু বিপিনের কল্পনার মধ্যেই বেঁচে আছে, ঘরে আছে। ভাগ্যের কাছে আরও মাত্র 2টি মাসের মেয়াদ প্রার্থনা করে বিপিনের অন্তরাত্মা শুধু যেন দিন গুনছিল। কিন্তু জ্ঞাতি ভাই ত্রিভুবন হঠাৎ কোথা থেকে সে তার অজ্ঞাতবাসের প্রশান্তে একটি সংবাদে পুড়িয়ে দিয়ে গেছে। পৃষ্ঠা 199। গায়ে কোথাও একদানা চাল নেই, রসুলগঞ্জে নেই, পীরপুরহাটে নেই, ভাবনো, ভিরমিতলা, কুঁড়ের হাট, সৈমানিক, শিমুলে কোনো দোকানে খুদকুড়ো পর্যন্ত বিক্রি হয় না। পয়সা থাকলেই বা কি, গায়ের পাড়ার সুন্দর সুন্দর বউগুলি পর্যন্ত সব শুকিয়ে দড়ির মতো হয়ে গেছে। মড়ক লেগে শিমুলের গরু মানুষ অর্ধেক সাবার। আর কেউ থাকবে না। হ্যাঁ, চাল পেতে পারো, শেরকে যদি 2টি টাকা দাও। পীরপুরে হাটে পাওয়া যায়। তা যদি পেয়েছো তাতেই বা কি, ঘরে আনতে পথে ছিনিয়ে নিচ্ছে। টুনার মাকে দেখেছি, ভাবনোর তেলিবাড়িতে চাল আর টিনটা বেচতে এসেছিল। টুনা ভালো আছে, কাঁদছিল খুব। না, ভাত খাবে কোথা থেকে? শাপলা আর কলা থোড় সিদ্ধ খাচ্ছে সবাই। কেউটদের সঙ্গে আমাদিগের একটা মারামারি হয়ে গেল ওই শাপলা তুলতে গিয়ে। আমিও দিয়েছি এক শালাকে জখম করে, চোখটা ফুটা করে দিয়েছি। তা যাই বলো বিপিন দাদা, গায়ে থাকতে ভয় করে, তাই চলে এলাম। আমি এলাম রেলে। আমার আগেই টুনার মা পুনি কেউটানির দলের সঙ্গে ক্যানিংয়ের পথে হেঁটে মেলা দিয়েছে। কলকাতাতেই আসবে। এটা বড় খারাপ হলো বিপিন দাদা। লফরের জাত তো নেই, মালির ঘরের বউ কেউটদের সঙ্গে ভিক্ষে মাগতে বেরোবে? ভালো হলো না বিপিন দাদা। সেই দিন থেকে বিপিনের শান্তি নেই। শিশির লক্ষ্য করেছে আজ কদিন থেকেই না বলে কয়ে হঠাৎ কোথায় বেরিয়ে যাবে বিপিন। বোধহয় কাছে বা দূরে আগন্তুক নিরন্নদের আড্ডাগুলি এক একবার তল্লাশি করে আসে। এরকম উচ্চাটন অবস্থায় কাজের ভুল হওয়া স্বাভাবিক। শিশির বলল, আমার কাপড়গুলো এনে রেখেছো বিপিন? বিপিনের কানে প্রশ্নটা পৌঁছল না। সেইখানে বসে 2 হাঁটু বুকে জড়িয়ে রাস্তার দিকে উদাসভাবে তাকিয়েছিল বিপিন। ক্রোশের পর ক্রোশ ছাড়িয়ে আরও দূরে ক্যানিংয়ের রেললাইন ধরে
এই শরতের সকালবেলার রোদে এক যাযাবরের দলের পেছু পেছু একটি গাঁয়ের বউ হেঁটে চলেছে, তারও পেছনে একটি উলঙ্গ শিশু আস্তে আস্তে হাঁটছে। এই ছবির মিছিল ক্রমেই এগিয়ে আসছে। টুনার মায়ের নাকছাবিটা যেন স্পষ্ট দেখা যায় অন্ধকারে। কলকের আগুনে ফুঁ দিতে গিয়ে নাকছাবিটা কেমন যেন চিকচিক করতো। হাসিটাও সেই 6 বছর আগেকার। সুধন্য বহুরূপীর গানটা মনে পড়ে। কে করেছে ফাঁদিনথের আমদানি, হায় গো হায়। সেই গান শোনার পরেই তো নাকছাবিটা গড়িয়ে দিয়েছিল বিপিন। হায় রে হায়। শিশির ডাকলো, বিপিন আজ্ঞে, মন খারাপ করো না, কাজ করে যাও। টুনার মা এলে আমাকে না বলে কোনো গোলমাল করতে যেও না। বিপিন গা মোড়া দিয়ে হাড়গুলি একবার বাজিয়ে নিয়ে মনের বেদনাময় অবসাদটাকে ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো। সারা দিনের কাজের তালিকাটি মনে পড়ল। অনেক কাজ আছে, বাবুকে অনেকক্ষণ তক্ত করা হয়েছে, আর নয়। কাজে মন দিল বিপিন। পৃষ্ঠা 200। আজ ছুটির দিন, পাড়ার সবাইকে চটিয়ে বসে আছে অবনীনাথ। সবাই শুনতে পেয়েছে পরশুদিন অবনীনাথের বাড়িতে উনুনে হাঁড়ি চড়েনি। এর কারণ আর কিছু নয়, অবনীর গোয়ার তুমি। অবনী প্রতিজ্ঞা করে বসে আছে উপোস থাকবে, তবুও চোরা বাজার থেকে 48 টাকা মন দিয়ে চাল কিনে খাবে না। ত্রৈলোক্যবাবু এসে বললেন, আপনার এই অভিমানের কোনো মানে হয় না অবনীবাবু। চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাওয়ার মতো ব্যাপার করছেন আপনি। অবনী, চোরের ওপর রাগ করার ব্যাপার নয়, চোরের কৃপায় ভাত খাওয়ার ব্যাপার। সুলতার মাসিমা এলেন। অরুণা আর জছুকে ইনি খুবই ভালোবাসেন। বললেন, অবনীকে কিছু জানাবার দরকার নেই অরুণা, আমি 1 মণ চাল পাঠিয়ে দিচ্ছি, তুমি পরে আমায় দামটা দিও। অরুণা, ওকে না জিজ্ঞেস করে কিছু নিতে পারবো না মাসিমা। মাসিমা, পরে না হয় চাল দিয়েই শোধ করে দিও, টাকা চাই না। অরুণা, তাও একবার জিজ্ঞেস করে দেখি। মাসিমা মনক্ষুণ্ণ হয়ে চলে গেলেন। তোমরা একটু বাড়াবাড়ি করছো অরুণা, কার ওপর যে রাগ করছো বুঝি না। পাড়া শুদ্ধ সবারই চাল ডাল জোগাড় হচ্ছে, আর তোমরা শুধু উনুন নিভিয়ে বসে থাকবে, একই রকম কাণ্ড। যে করেই হোক কষ্টের সৃষ্টে দুটো মুখে গুঁজে বেঁচে থাকতে তো হবে। দেশে অধর্ম এসেছে, কি করবে বলো। পরশু দিনটা অরন্ধনে গেছে, তারপরে 2 দিন অবশ্য উপসী যায়নি। প্রায় 15-16টা দোকান ঘুরে মাত্র একটি দোকানে 10 চাল পেয়েছে অবনী, সরকারি দরে 22 টাকা মণ। এটা ঠিক চাল কিনা তাতেও সন্দেহ হয়। পচা গলা কতগুলি শস্যকণা, চেহারাটা চালের মতনই দেখতে। দোকানদার চাল দেবার সময় নিজেই লজ্জিত হলো। এ চাল নেবেন না বাবু, খেতে পারবেন না। এসব তো আপনাদের মতো খদ্দেরকে বেচবার জন্য নয়, লাইসেন্সটা জিইয়ে রাখতে হবে তাই। এই 10-এরও ফুরোতে কতদিন। রান্নাঘরে নিভৃতে বসে অরুণা আর জছুর মধ্যে কথা হচ্ছিল। অরুণা বলল, তুমি বলো গে জছু, কালই যেন চাল জোগাড় করে রাখে। জছু, আমি বলতে পারবো না, মাপ করো বৌদি। অরুণা, তুমিই বললে কাজ হবে। আজ পর্যন্ত কখনো দেখেছো ভদ্রলোক আমার একটি কথাকেও আমল দিয়েছে? জছু, তার চেয়ে চলো দুজনে মিলে একসঙ্গে বলি। শোনা গেল অবনীনাথ ডাকতে, জছু শিগগির আয়। পৃষ্ঠা 201। অরুণা ও জছু ব্যস্ত হয়ে অবনীর ঘরে গিয়ে পৌঁছলো। অবনী বারান্দার দিকে আঙুল তুলে দেখিয়ে দিল, ওই দেখ, একটি ভিখিরি উবু হয়ে বসে আছে, খালি গা, ছেঁড়া নোংরা কাপড়ের ওপর একটা নতুন গামছা জড়ানো। লোকটা খুবই জীর্ণশীর্ণ দেখতে, কিন্তু সেই অনুপাতে অশক্ত মনে হয় না। অরুণা জছিকে দেখতে পেয়েই হাত জোর করে মাথা ঝুঁকিয়ে দণ্ডবত জানালো। বেশ চটপটে কেতাদুরস্ত স্বভাবের লোক মনে হলো। অবনী বলল, উনি কে বলতো জছু? জছু অরুণা একসঙ্গে জবাব দিল, দেখে তো ভিখিরি বলেই বুঝছি। অবনী, কিছুই বুঝছো না। রবীন্দ্রনাথের সেই কবিতাটা মনে নেই? এক জপরত ভক্ত মন্দির দ্বার থেকে এক ভিখিরিকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। পর মুহূর্তে ভক্তপ্রবর অবাক হয়ে দেখল ভিখারি ধরিল মূর্তি দেবতার বেশে। জছু এইটুকু বুঝতে পারছিল কোনো নতুন একটা তথ্য এর মধ্যে আছে। অবনীনাথ শুধু হেঁয়ালি করে একটা মুখবন্ধ তৈরি করছে, আসল বক্তব্য আর একটু পরেই বোঝা যাবে। কিন্তু অরুণা যেভাবে বিস্ময়াবিষ্টের মতো দেখছিল, তাতে ধারণা হতে পারে সেই রকমই একটা অলৌকিক আবির্ভাবের আভাস খুঁজছে সে। অবনী বলল, ভিখারি ধরেছে মূর্তি ব্যবসায়ী বেশে,
উনি চাল বেচতে এসেছেন। বলো তো, উনি এক্ষুনি সের 10 চাল এনে দিতে পারেন, দাম 12 আনা সের। অরুণা বিমূঢ়ের মতো ভিখিরিটার দিকে তাকাতেই ভিখিরিটা একটা আপ্যায়নের হাসি হেসে সবিনয়ে বলল, হ্যাঁ মা, এর বেশি এখন আর নেই। উত্তরে অবনী জানিয়ে দিল, আপনি যেতে পারেন, আপনার দয়া দেখে আমরা খুবই বাধিত, কিন্তু চাল চাই না। বলা মাত্র ভিখিরিটা বারান্দা থেকে নেমে পড়ল। অরুণা আর জছুর বিমূঢ়তার ঘোর তখনও সম্পূর্ণ কেটে যায়নি। অবনী বলল, তোমরা এইখানে চুপটি করে বসো কিছুক্ষণ, এইবার এই নাটকের দ্বিতীয় দৃশ্যটি দেখো। দেখতে পাচ্ছ, যুগলবাবুর বাড়ির পাশে মাঠের ওপর শতখানেক মানুষের কঙ্কাল যেন সার বেঁধে বসে আছে মাঠের ওপর। তাদের মধ্যে মেয়েদের সংখ্যাই বেশি, প্রায় প্রত্যেকেরই কোলে একটি করে শিশু। শিশুগুলির চেহারা ডানা কাটা চামচিকের মতো আকারে, তার চেয়ে একটু বড়। পাড়ার কয়েকটি সেবাব্রতী ছেলে আর যুগলবাবুর বাড়ির মেয়েরা খিচুড়ি পরিবেশন করছে। মাটির হাঁড়ি, টিনের কৌটো, শানকি, সরা, এনামেলের থালা সামনে রেখে ক্ষুধার্তেরা বসে আছে। যুগলবাবুর স্ত্রী একটি টুল নিয়ে একটু দূরে বসে দরিদ্র নারায়ণের সেবা তদারক করছেন। মাঝে মাঝে হাঁক দিয়ে বলছেন, আরও দাও, যে যা চাইছে দাও, কিপটেমি করো না তোমরা, ওরা দুটো বেশি খেলে ভূমিকম্প হবে না। পৃষ্ঠা 202। একটি দূরে একটি বাড়ির জানলা থেকে একটি বউ উঁকি দিয়ে দেখছিল। তাকে উদ্দেশ্য করে যুগলবাবুর স্ত্রী গলার স্বর বেশ উচ্চগ্রামে ঠেলে নিয়ে গিয়ে বললেন, দুটো খেতে পেলেই এরা ধন্য। শত হোক মানুষ তো, পোকামাকড়ের মতো চোখের সামনে সামনে মরবে, মানুষ হয়ে সহ্য করতে পারি না বৌমা। অবনী বলল, শুনছিস জোছু, ওকে চিনিস তো? অরুণা, পয়সা থাকলে ওরকম পুণ্যি আমিও করতে পারি। অবনী, কিন্তু ঠিক যুগলবাবুর মতো পয়সাওয়ালা হলে পারবে না। তারকের ভাই পচাকে মনে পড়ে? সেই পচা যুগলবাবু প্রেসে 2.5 বছর বিনা মাইনেতে অ্যাপ্রেন্টিস খেটেছিল। পরে পচা অবশ্য নিজেই সরে পড়ল থাইসিস নিয়ে। অরুণা, সেটা চাকরির ব্যাপার, সেখানে যুগলবাবু হয়তো অন্যায় করেছেন, তার জন্য উনি যে আজ গরিবদের খাওয়াচ্ছেন, সেটা কিছু পাপ কাজ নয়। অবনী, পচার মতো কাজের মানুষকে না খাইয়ে মেরেছেন, তাই ভালো মতো মুনাফাও মেরেছেন। আজ আবার প্রেত তুষ্টির জন্য শখানেক অকাজের মানুষকে ধরে খিচুড়ি খাইয়ে দগ্ধ আত্মা জুড়িয়ে নিচ্ছেন। পাপ কাজ কে বললে? জছু বলল, তোমাদের তর্ক শুনে আমার মাথা ধরে গেল। দাদা, কি দেখাতে চাইতো তাড়াতাড়ি বলো, নইলে আমি চললাম। অবনী, তিষ্ঠ ক্ষণকাল। ওই দেখো, দরিদ্র ভগবানেরা ভোজন সমাধা করেছেন, টিউবওয়েলে জলপান করেছেন, এবার এই পথেই যাবেন। 1, 2, 3, 4, 5 একে একে 10-12টি সসন্তান নারী, বুড়ো মানুষ, অল্পবয়স্ক ছেলেমেয়ে আর রোগে ক্ষীণতনু কয়েকটি যুবক, সেই নিরন্ন জনতার একটি ভগ্নাংশ অবনীর বাড়ির সামনে এসে দাঁড়ালো। ছোট ছোট বেলুনের মতো এক একটি পেট সাঁড়াশির মতো 2 থাক পাঁজরের মাঝখানে ফেঁপে রয়েছে। পেটের ভেতর খিচুড়ির তাপ তখনও ঠান্ডা হয়নি। উলঙ্গ ছোট ছেলেগুলির ভেজা গায়ের জল তখনও শুকোয়নি, থেকে থেকে আচমকা ঢেকুর ছাড়ছে। পর মুহূর্তে এক বিভৎস বিলাপের কোরাস আরম্ভ হলো। দুটো এঁটো কাটা দাও মা, একটু ফ্যান দাও বাবা, খিদে মরে গেলাম বাবা, 2টি পয়সা দাও মা, একটা টেমের কুপন দিয়ে দাও বাবা। অরুণা আর জছু শঙ্কিত হয়ে বারান্দা ছেড়ে ঘরের ভেতরে সে ঢুকলো। দরজার সামনে সেই বীভৎস প্রার্থনার বিরাম ছিল না। কতকগুলি গৃহিণী যকৃৎ মানুষের রূপ ধরে খাই খাই চিৎকার ছাড়ছে। জঙ্গলের পশুও একবার ক্ষুধা শান্তির পর ঘুমিয়ে পড়ে, বিশ্রাম করে, কিন্তু মানুষ হয়েও ভিখিরিদের একই রকম ব্যবহার। ওদের দুজনারই মনে এই আতঙ্ক প্রশ্ন একসঙ্গে মিলে এক চিন্তার দুশ্ছেদ্য জটিলতা সৃষ্টি করছিল। পৃষ্ঠা 203। অরুণা বলল, রক্ষে করো বাবা, এমন দরিদ্র নারায়ণ বৈকুণ্ঠে থাকুন, ঘরের দোরে এসে যেন ভিড় না করেন। জছু শুয়ে পড়ল, মাথার যন্ত্রণা এবার বেশ জোরে চেপে ধরছে। অবনীয় বারান্দা থেকে ঘরের ভেতরে এসে একটা চেয়ার টেনে নিয়ে বসল। ভিখিরিদের চিৎকারে স্বস্তির সঙ্গে কোনো কথা বলার উপায় ছিল না। কখনো নাকি সুরে, কখনো কান্নার ঢঙে, কখনো কর্কশ হুংকারের মতো ভাঙা গলায় দম বন্ধ করে কাঁপিয়ে কাতরিয়ে এক দেহি দেহি হিংস্র উল্লাস যেন বাতাস আচ্ছন্ন করছিল। অবনী বলল, আজ যদি একটা খুনি গুন্ডা ছুরি নিয়ে ঘরে চড়াও হয়ে আক্রমণ করত, বা একটা
বিষাক্ত সাপ ঘরে ঢুকতো, তবে পাড়ার 10 জন হয়তো ছুটে আসতো বাঁচাবার জন্য। কিন্তু তার চেয়েও শতগুণে কদর্য মারাত্মক এদের আক্রমণ। এদের হাত থেকে পরিত্রাণের উপায় নেই, কেউ বাঁচবার জন্য ছুটে আসবে না। এরা সবাই নারায়ণত্ব লাভ করেছে, একটা গলা ধাক্কা দেবার উপায় নেই, এখনই যুগলবাবুর দল তেড়ে আসবেন। ছি ছি, ঠাকুরের গায়ে হাত দিতে আছে। অরুণা যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠে গিয়ে জানলার দুটো আর কপাটটা বন্ধ করে দিল। না, এ শব্দ আর সইতে পারি না। অবনী, আজ তোমার ঘরে আগুন লাগুক, এরা খুশি হয়ে আলু পোড়া খোঁজবার জন্য এইখানে এসে ভিড় করবে। লক্ষ্য করে দেখতে পারো, রাস্তায় যখন কেউ মোটর চাপা পড়ে, চারদিক থেকে হায় হায় রব ওঠে, কিন্তু ভিখিরিরা নিঃশব্দে নির্বিকারভাবে সে দৃশ্য দেখে। ওদের মনের মধ্যে কোনো সামাজিক বোধ বা কোনো অনুভবের বালাই নেই। ওরা কতগুলি জীবন্ত সব মাত্র, অথচ ওদের জন্যই আমাদের সবচেয়ে মুহূর্তটি রিজার্ভ করে রাখতে হবে। দয়া ত্যাগ করে দয়া, ত্যাগ আর সেবা। ভিখিরির উপদ্রব শান্ত হয়ে গেছে, বাইরে থেকে আর কোনো হল্লা শোনা যায় না। শুধু জানলাটা কে যেন একবার ধাক্কা দিল। বাবা, একটা বিড়ি ফেলে দাও না বাবা। শেষ চেষ্টার ফলাফলের জন্য কিছুক্ষণ অপেক্ষা করে শেষ ভিখিরিটাও চলে গেল। জছুর মাথার জ্বালা একটু কমেছে, বিছানার উপর উঠে বসে বলল, তুমি এত ঘটা করে কি বোঝাতে চাইছো দাদা? ওরা মরে যাক, এইটাই কি তুমি চাও? অবনী, আমি ওদের খেতে দিতে পারবো না, তার ফলে যদি ওরা মরে যাক। জোছু, এরপর আর কথা চলে না। নিষ্ঠুরতাই যখন তোমার কাছে একটা বড় গুণ। অবনী, তোর মতো গব্য দার্শনিকদের দৃষ্টিতে এটা নিষ্ঠুরতা বই কি। দীনবন্ধু সমিতির ছোকরারা একটা লঙ্গরখানা খুলেছে, চাঁদা চাইতে এসেছিল, দিইনি। ওরাও মুখের ওপর আমাকে কসাই বলে গাল দিয়ে গেছে। অরুণা, মিছিমিছি ওদের সঙ্গে লাগতে যাও কেন? অবনী অরুণার মন্তব্যের উত্তর না দিয়ে সামনে আর একটা চেয়ার টেনে নিয়ে তার ওপর পা দুটো ছড়িয়ে দিল। পৃষ্ঠা 204। হাবভাবে মনে হয় একটা লম্বা চওড়া বক্তৃতার বন্দোবস্ত করে নিচ্ছে। কপাটে একটা টোকা দিয়ে কে ডাকলো, বাবু? শোনামাত্র অরুণা ও জছুর মুখের ওপর একটা আতঙ্কের শখ লাগলো। দুজনে একসঙ্গে আঁতকে উঠে বলল, কি আশ্চর্য, এখনো বসে আছে? অবনী, যাবে কেন? জছুর মতো একটি মূর্তিমতী দয়া যে এখানে আছে সেটা ওরা অন্তশ্চক্ষে দেখতে পায়। শিকারী হিসাবে ভিখিরিদের লক্ষ্য কদাচিৎ ভুল হয়। কোনো কাবুলির কাছে কোনো ভিক্ষুককে হাত পাততে দেখেছ? জছুর দিকে তাকিয়ে অবনী বক্তৃতা শুরু করে দিল। তোর তাকানোর ভঙ্গি দেখে মনে হচ্ছে তুই এই কথাটাই বলতে চাইছিস যে বিষের জ্বালা সে কি বুঝবে। প্রভু ও আসিবি সে দংশিনী যারে। কল্পনা করতে কত দুঃখই তোদের হৃদয়ে উঠতে ওঠে। আহা, বেচারিরা এই জলঝড়ে ফুটপাথে শুয়ে আছে, এঁটো ভাত খাচ্ছে, গায়ে জামা নেই। এটাই তোদের গব্য মায়াবাদ, এর মধ্যে বস্তু নেই। ভিখিরিদের জীবন কষ্টের জীবন, এটা তোদের মস্ত একটা ভুল ধারণা। ভিখিরিদের আড্ডার কাছে একটু দাঁড়িয়ে লক্ষ্য করিস, ওদের কোনো হাসি মশকরা ফুর্তি গল্পের নমুনা দেখে ঘাবড়ে যাবি। পৃথিবীর কাছে ওদের কোনো কর্তব্য নেই, এক অবাধ দায়িত্বহীন জীবন। দুটি রিপুর চর্চা ছাড়া ওরা আর কিছু বোঝে না। গেজেলের কাছে গাঁজার সুখ এর তুলনায় কিছু নয়। ভিখিরি মায়ের কোলের ছেলে মরে গেলে ওদেরও একটা দুঃখ হয়, কিন্তু তোমার আমার যে দুঃখ হবে ওটা মোটেই সে ধরনের নয়। মানুষের দুঃখের তাপ তার মধ্যে নেই। ভাতের হাঁড়িটা ভেঙে গেলে ওরা আরও বেশি করুণভাবে কাঁদে। দরজায় টোকা পড়ল আবার। বাবু? অবনী, ডাকুক, উত্তর দিও না। এআরপি ইঞ্জিনিয়ার শুভেন্দুবাবু হতভম্ব হয়ে গেছেন। ট্রেন পরিষ্কার করার জন্য গোটা বিশেষ শক্ত সমর্থ ভিখিরিকে 10-12 আনা মজুরি দিয়ে কাজে লাগিয়েছিলেন। ফিরে এসেই দেখেন শুধু কোদালগুলি পড়ে আছে, সব পালিয়েছে। জছু, পালালো কেন? অবনী, ভগবানেরা খাটবে কেন, কি দায় পড়েছে? চোর ডাকাতের চরিত্রের মধ্যেও একটা সামাজিক মানুষ আছে। চোরের জন্য চোরেরা জানে কোন কাজটা গর্হিত সমাজ বিরুদ্ধ, তাই বেশ সাবধানে গোপনে অপকর্ম করে। সমাজের নিয়মকে চোরেরা ভয় করে। জীবনের অন্য সব ব্যাপারে ওরা তোমার আমার মতো মানুষ। ছেলেপেলেকে ভালোবাসে, বাপ মা সেবা করে, গান শোনে, ছবি দেখে। কিন্তু ভিখিরিরা সমাজের কোনো তোয়াক্কা করে না, সব অপকর্ম প্রকাশ্যভাবে করে। কখনো দেখেছ কোনো যাত্রাগানের আসরের কাছে 10টা ভিখিরি ধৈর্য ধরে গান শুনছে? ভিখিরি মানেই হলো মৃত মনুষ্যত্ব। পৃষ্ঠা 205।
দরজার উপর জোরে 2-3 বার টোকা পড়ল। বাবু, বাবু, রুগ্ন তৃষ্ণার্ত মানুষের গলার স্বরের মতো। অরুণা বিরক্ত হয়ে বলল, না, এখানে আর টিকতে দিল না, চলো ভেতরের ঘরে যাই। অবনী, চোরকে আমরা শাস্তি দিই, পাগলকে বেঁধে রাখি, কুষ্ঠরোগীকে ট্রেনে উঠতে দিই না। জছুর মতে এসব নিষ্ঠুরতা নয়, আর একেবারেই মনুষ্যত্ব নেই যাদের। এই ভিক্ষেবাদ জীবগুলিকে প্রেমানন্দে কোল দিতে হবে, নইলে নিষ্ঠুরতা হবে। জছু, আমাদের সবারই অন্যায়ের জন্যই তো মানুষ ভিখিরি হয়ে যাচ্ছে, নিজেদের অপরাধের প্রায়শ্চিত্ত করতে হবে বৈকি। অবনী, আমাদের সবারই অবিচার অন্যায়ের জন্য তো লোকে চোর ডাকাতও হয়ে যায়, তাদের ধরে কচুকাটা করিস কেন? ভিখিরিকে হাঁড়ি ভরে খিচুড়ি খাইয়ে সারা জীবন ভিখিরি করে রাখা যদি প্রায়শ্চিত্ত কর্ম হয়, তবে চোরকে শীতকাঠি সাপ্লাই করে আর গেরস্তের ঘটিবাটির খবর দিয়ে সারা জীবন চোর করে রাখাও প্রায়শ্চিত্ত কর্ম। কি বলিস জছু? জছু, বুঝলাম তোমার মতে গরিবের বাঁচবার অধিকার নেই, তারা সব শেষ হয়ে গেলেই তোমরা সুখে থাকবে। অবনী, পথে এসো খুকুমণি, আমি গরিবদের বিষয়ে একটা কথাও এতক্ষণ বলিনি। ভিখিরিদের কথাই হচ্ছে। গরিবেরা মানুষ, ভিখিরিরা মানুষ নয়। গরিব অর্থ একটা অবস্থার ব্যারাম, তাতে মানুষে কষ্ট পায়। দিন আধপেটা খেয়ে গরিবেরা মানুষের মতো থাকে, দিনে 8 বার খেয়ে ভিখিরিরা ভিখিরিই থাকে। ভিখিরিকে খাওয়ালে তার পেটের নাদাটি শুধু বৃহত্তর হয়, এক কণা মনুষ্যত্বে সাড়া জাগে না। গরিব যাতে ভিখিরি না হয়ে যায় সেই দিকে লক্ষ্য থাকা উচিত। ভিখিরিকে খেতে দেব না, প্রত্যেক সমাজহিতৈষীর মনে এই প্রথম প্রতিজ্ঞা হওয়া উচিত। ভিক্ষের পথ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাক, তখন এই অভাবের দেশে ঠিক এই রকমই আর একটা দেহি দেহি রব উঠবে। কাজ দাও, কাজ দাও। অরুণা, তখন সবাই কাজ পাবে তো? অবনী, তখন সমস্যাটাকে আমরা কাছে পাবো, কাজ দেবার সমস্যা, ভিক্ষে দেবার প্রশ্ন থাকবে না। জছু, তারপর কি হবে? অবনী, কাজের দাবি নিয়ে লড়াই চলবে যতক্ষণ না প্রত্যেকের কাছে খেটে খাওয়ার পথ খুলে যায়। অরুণা, কাজ পেলেই দুঃখ ঘুরবে? তবে দেশের এত হাজার হাজার কেজলোকের সংসারে এত দুঃখ অভাব কেন? পৃষ্ঠা 206। অবনী, কাজ পেলেই দুঃখ ঘুচবে না, আর একটা দাবির লড়াই উঠবে, মজুরির দাবি, পেট ভরে খাওয়ার মতো মজুরি চাই। জছু, চাইলেই দিতে বসেছে। অবনী, তখন আর একটা দাবির লড়াই লাগবে, ক্ষমতার দাবি, ক্ষমতা চাই। জছু, ক্ষমতা ছেড়ে দিয়ে বসেছে। অবনী, ক্ষমতা ছাড়িয়ে আনতে হবে, তারই নাম লড়াই। জছু, অরুণার মুখে একটা স্মিত হাসির আভাস ছড়িয়ে পড়ল। কঠোর জিজ্ঞাসাবাদের তিক্ততা যেন হঠাৎ এক স্বাচ্ছন্দ্যে ভরে গেল। বিতণ্ডার কুটিল স্রোতটা নানা খাত, নানা আবর্ত প্রপাত পার হয়ে এক মুক্ত সমতলের কাছে পৌঁছে গিয়ে তার সব গতি শেষ করে দিল। জছু, শেষ দিকটা যেন কয়েকটা মন্ত্র পড়ে শেষ করে দিলে দাদা। অবনীর মুখের ভাব আবার পরক্ষণেই যেন একটা দুর্বোধ্য ধূর্ততায় চঞ্চল হয়ে উঠল। কিন্তু তবুও আমি দীনবন্ধুর সমিতির লঙ্গরখানায় কাজ করব, তোদেরও বসে থাকলে চলবে না। যুগলবাবুর স্ত্রীর সঙ্গে কাজ করতে হবে তোদের। জছু বোকার মতো তাকিয়ে রইল। অরুণা বিরক্ত হয়ে উত্তর দিল, আমি আগেই জানতাম তোমার যা কিছু সবই একটা হেঁয়ালি, জীবনে কখনো স্পষ্ট হলে না তুমি। অবনী, লঙ্গরখানায় ঢুকে মানুষ বেছে নিতে হবে আমাকে। জছু, কিসের মানুষ? অবনী, যারা লড়তে পারে তারা। অরুণা, এই ভিখিরিগুলো লড়বে? অবনী, এদের মধ্যে যারা আমার কথায় সাড়া দেবে, যারা চালের জন্য লড়তে রাজি হবে, তাদের আমি ভিখিরি বলবো না, তাদেরই উদ্ধার করে আনতে হবে আমাদের সত্যাগ্রহের আয়োজনে। অবনীর মুখটা কুঁচকে গিয়ে হিংসুকের মতো হয়ে উঠল। ওদের কানে কানে শুনিয়ে দেব, বড়লোকেরা তোমাদের মেরে ফেলতে চায়, গভর্নমেন্ট হলো বড়লোকের বন্ধু, আমরা দেশের গরিব লোকেরাই তোমাদের খাওয়াচ্ছি। জছু আর অরুণা শান্তভাবে বসে অবনীর কথাগুলির মর্ম লক্ষ্য করছিল। অবনী বলল, পুণ্যবান দাতার সরকারি ভাঁওতার ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে হবে। আমরা ওদের কানে কানে শুধু কেড়ে খাবার মন্ত্র পড়ে দেব। একটু চুপ করে থেকে অবনী বলল, যারা সাড়া দেবে তাদেরই আমরা সংঘবদ্ধ করব, তারা মানুষ, তাদের ভিখিরি হতে দেব না। যারা সাড়া দেবে না তারাই ভিখিরি, তাদের নিয়ে আমাদের কোনো কাজ নেই। তারা যাতে না খেতে পায় আমরা বরং সেই দিকে লক্ষ্য রাখব। সেই অপদার্থ
সবগুলি পচে যাক, আমরা তার জন্য দুঃখিত নই। পতিত পাবন সমাজ সংস্কারকেরা তাদের নিয়ে মাথা ঘামাক। দরজার ওপর আস্তে দুবার ধাক্কা দিয়ে সেই ক্ষীণ স্বরটা যেন বিব্রত হয়ে ডাকল, বাবু।